আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে জনস্রোত, দলের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বললেন তারা বিভিন্ন টিকিট বিক্রি করছেন, তারা শিরক। ঢাকায় দুপুরে জনসভা গণসংযোগে শুরু হচ্ছে জামায়াতের আনুষ্ঠানিক প্রচার। 3 নেতার কবর জিয়ারতের মাধ্যমে ভোটের মাঠে নামল এনসিপি। এবার ভোটে প্রার্থীদের মধ্যে 891 জন কোটিপতি, দ্বৈত নাগরিকত্বের তথ্য লুকিয়েছেন কয়েকজন, টিআইবির হলফনামা বিশ্লেষণ। রংপুর মেডিকেলে দ্বিতীয় দিনে গড়ালো ইন্টার্ন ধর্মঘট। রাজশাহী মেডিকেলেও কর্মবিরতির ডাক, ভোগান্তিতে রোগী স্বজনরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে তারা যেটার মালিক মানুষ না সেটার কথা সে বলে শিরক করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর তারা কি করবে এমন প্রশ্নও রাখেন তিনি। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন তারেক রহমান। এ সময় বলেন, যারা মিথ্যে কথা বলে মানুষকে ঠকাচ্ছে তাদের আস্তানা কোথায় তা সবাই জানে। মুক্তিযুদ্ধের সময় সেই দলকে দেখে নিয়েছে দেশের জনগণ। বলেন, সে কারণে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, দেশের ভেতরের কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে উল্লেখ করে বলেন, একটি কুচক্রী মহল ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে দেশের জনগণ। জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াতে ইসলামী। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরই মধ্যে প্রচারণায় প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছে জামায়াতের প্রার্থীরা। সকালে মহাখালীর ওয়্যারলেস গেটে দাঁড়িপাল্লা ও গণভোটের পক্ষে প্রচারণা চালান ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। পেশিশক্তির অবসান আর জনকল্যাণমূলক রাজনীতির ব্রত নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন। যে ইলেকশনটা হবে, মাসল পাওয়ারের অবসান হবে, মানুষের মানব কল্যাণের প্রতিযোগিতা হবে। এই ব্রত নিয়ে আমরা এখন থেকে মাঠে নামছি। নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে সকল দল মত সকলের ঊর্ধ্বে উঠে আমরা দেশের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই ব্রত নিয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সেখানে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ, সেখানকার আপডেট তার কাছ থেকে জানার চেষ্টা করবো। ফয়সাল, জামায়াত আমির জনসভায় যোগ দিয়েছেন কিনা জানাবেন, কখন নাগাদ যোগ দিতে পারেন, এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে চাই। মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখে? উচ্ছ্বাস তো সাধারণভাবে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু, সেই অনুযায়ী নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মাঝে উচ্ছ্বাস থাকবে, এটা স্বাভাবিক। তবে আজকে যেহেতু তাদের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি মিরপুরের যে আদর্শ স্কুল মাঠ, সেখানে কিন্তু তাদের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি মাঠের প্রায় ইতিমধ্যে অনেকটাই লোকজন আসা শুরু করেছেন। আমরা ছোট ছোট মিছিল নিয়ে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ ঢাকা 15 আসনের বিভিন্ন এলাকা থেকেই কিন্তু তাদের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত দলের যে সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু সেভাবে এখনো স্টেজে উপস্থিত হননি। হয়তো আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণ পরে বা ঘণ্টাখানেকের মধ্যেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হয়তো আসন মঞ্চে উপস্থিত হবেন এবং তার যে নির্বাচন, তার এলাকার জন্য তার যে করণীয়, তার যে ইস্তেহার বা আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াতে ইসলামীর যে ভাবনা পরিকল্পনা কিংবা তাদের যে পলিসি, সেই সব বিষয়ে হয়তো তার আজকের এই জনসভার মধ্য দিয়ে তিনি তুলে ধরবেন। এর পাশাপাশি
যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডিতে হলফনামায় প্রার্থী পরিচিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে ইসি জিম্মি। অনেক প্রার্থী ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সুযোগ দেয়ায় ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেন। জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে তথ্য গোপনের তথ্য আছে টিআইবির হাতে। হলফনামায় অসামঞ্জস্যপূর্ণতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিনা তা খতিয়ে দেখা উচিত ইসির। কমিশন রাজস্ব বিভাগ দুদক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় হলফনামায় সঠিক তথ্য উঠে আসছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থীর 25% দায় বা ঋণগ্রস্ত, মামলার হার প্রায় 22%। যে প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে ব্যবসার অনুপ্রবেশ, সেই প্রক্রিয়াটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মি দশার দিকে যাচ্ছে। ক্রমাগতভাবে সুস্থ রাজনীতি, রাজনৈতিক স্পেস বা রাজনৈতিক অঙ্গন থেকে কোন ঠাসা হচ্ছে, অসুস্থ রাজনীতির ধারক বাহক তুলনামূলকভাবে স্পেসটা বা অঙ্গনটা, রাজনীতির অঙ্গনটা দখল করে নিচ্ছে। বহিরাগতদের হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। তবে জরুরি বিভাগে নিয়মিত সেবা চালু রয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে অপারেশন করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। এক পর্যায়ে তাদের কাছে হেনস্থার শিকার হন 2 ইন্টার্ন চিকিৎসক। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ইন্টার্নরা। জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে দেশের বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর সোসাইটির সদস্য। চিকিৎসা কোনো রকম চলতেছে, টুকটাক 2-1 নার্স আসতেছে, 2-1 ডাক্তার আসতেছে, সর্বোপরি চিকিৎসা আমরা পাচ্ছি না। রুগীর সাথে আসি হারা রুগী হয়ে যাচ্ছি, কোনো পরিবর্তনও নাই, কিছু নাই, কোনো কিছু দেওয়া হচ্ছে না। ডাক্তারদের এরকম নিরাপত্তাহীনতায় পড়তে হয়, এটার জন্য আমরা আজকে স্ট্রাইকে আসছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে অতি দ্রুত তারা ব্যবস্থা নেন, এবং আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যবস্থা নিচ্ছেন। এবং আমি আশা করব যে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ডক্টররা দ্রুত কাজে ফিরে